হাদির ওপর হামলাকারী ফয়সাল ও আলমগীর শুক্রবারই ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে দেশ ছেড়ে পালিয়েছে সূত্র নিশ্চিত করেছে যমুনা নিউজকে। জানবো আমাদের সহকর্মী হোসাইন শাহিদের মাধ্যমে। ঢাকার মতো একটা শহর, যেখানে প্রায় প্রতিটা মোড়ে সিসিটিভি, সেখান থেকে হাদির ওপর হামলাকারী ফয়সাল আর আলমগীর দুজন অভিযুক্ত। ভাবা যায় হামলার মাত্র কয়েক ঘন্টার মধ্যে একেবারে হাওয়া হয়ে গেল। এই ব্যাপারটা আমার মাথায় ঘুরছে, এটা কিভাবে সম্ভব? আমাদের হাতে একটা টেলিভিশন সংবাদ প্রতিবেদন এসছে, যেটা এই পুরো পলায়নের রাস্তাটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত ট্রেস করার চেষ্টা করেছে। আর এটা দেখতে গিয়েই মনে হলো ঘটনাটা শুধু দুজন মানুষের পালানোর চেয়েও অনেক বেশি কিছু। আজকের আলোচনায় আমরা এই প্রতিবেদনের সূত্র ধরেই গভীরে যাব। প্রশ্নটা হলো, এটা কি শুধু একটা বিচ্ছিন্ন ঘটনা, নাকি এর পেছনে আরও বড় কোনো সিস্টেম কাজ করছে? ঠিক ঠিক এই জায়গাটাতেই কিন্তু মূল পয়েন্টটা। প্রশ্নটা শুধু এই না যে কিভাবে পালালো, এর থেকেও বড় প্রশ্নটা হলো কোন পরিকাঠামোটা, কোন সিস্টেমটা তাদের পালাতে সাহায্য করলো। এই একটা ঘটনা, এই দুজনের পলায়ন আমাদের দেশের ভেতরে লুকিয়ে থাকা একটা আস্ত নেটওয়ার্কের কার্যপদ্ধতি দেখার সুযোগ করে দিচ্ছে। এটাকে অনেকটা সেই সিস্টেমের একটা এক্স-রে প্লেটের মতো করে ভাবা যায়। এক্স-রে প্লেট, বাহ, দারুণ বলেছেন। তাহলে চলুন সেই এক্স-রে প্লেটটাই ভালো করে দেখা যাক। প্রতিবেদন অনুযায়ী ওরা কিন্তু একদমই সময় নষ্ট করেনি। হামলার দিন শুক্রবারই পালানোর প্রক্রিয়া শুরু। যাত্রাটা শুরু হয় ঢাকা থেকে, মিরপুর এলাকা থেকে। আচ্ছা, এই যে একটা শহর থেকে উধাও হয়ে যাওয়া, এর প্রথম ধাপটা কি ছিল? নিশ্চয় খুব সাবধানে শুরু করতে হয়েছে। প্রথম ধাপটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আধুনিক অপরাধ জগতের সবচেয়ে ক্লাসিক চাল, ডিজিটাল দুনিয়া থেকে অদৃশ্য হয়ে যাওয়া। ভাবুন একবার, আমরা আজকাল কোথাও যেতে হলে কি করি? রাইড শেয়ারিং অ্যাপ ব্যবহার করি, বাসে ট্রেনে উঠি। ঠিক, আর প্রতিটা পদক্ষেপে একটা ডিজিটাল পায়ের ছাপ থেকে যায়। ওরা ঠিক এই জিনিসটাকে এড়িয়ে গেছে। তার মানে ওরা কোনো রাইড শেয়ারিং অ্যাপ নেয়নি, বাহ, কোনো পাবলিক ট্রান্সপোর্টও না, কিচ্ছু না, একদমই না। একটা প্রাইভেট কার। হ্যাঁ, একটা প্রাইভেট কার। আর এর কারণটা খুব পরিষ্কার। প্রাইভেট কার মানে কোনো ডিজিটাল ট্রেল থাকছে না, কোনো অ্যাপে তাদের যাত্রার কোনো রেকর্ড নেই। হ্যাঁ, সিসিটিভি ফুটেজে হয়তো গাড়িটা ধরা পড়বে, কিন্তু কোন গাড়িতে তারা উঠেছে, সেই গাড়িটা কার, চালককে, এইসব তথ্য খুঁজে বের করা পুলিশের জন্য অনেক বেশি সময় সাপেক্ষ। আর ততক্ষণে তারা অনেক দূর। এটাই ছিল তাদের অদৃশ্য হওয়ার প্রথম এবং সবচেয়ে স্মার্ট চাল। তার মানে শুরু থেকেই ওরা জানিত যে ডিজিটাল ফুটপ্রিন্ট রাখা যাবে না। এটা কোনো আনাড়ি অপরাধীর কাজ নয়। আচ্ছা, প্রতিবেদন অনুযায়ী তাদের রুটটাও বেশ পরিষ্কার। মিরপুর থেকে আশুলিয়া, তারপর গাজীপুর হয়ে সোজা ময়মনসিংহ। কিন্তু ময়মনসিংহে পৌঁছে তারা এমন একটা কাজ করে যা আমার কাছে সবচেয়ে অবাক লেগেছে। তারা গাড়ি বদলে ফেলে, অন্য একটা প্রাইভেট কারে ওঠে। সাধারণ চোর ডাকাত তো এক গাড়িতেই যতদূর পারে যায়, তাই না? এটা কেমন যেন একটা ঠান্ডা মাথার প্ল্যান মনে হচ্ছে। এটা শুধু ঠান্ডা মাথার প্ল্যান না, এটাই প্রমাণ করে যে এটা কোনো ব্যক্তির কাজ নয়, এটা একটা নেটওয়ার্কের কাজ। সাধারণ অপরাধীরা যখন তাড়াহুড়ো পালে, তখন তাদের মাথায় একটাই চিন্তা থাকে, যত দ্রুত সম্ভব দূরে যাওয়া। কিন্তু এখানে গাড়ি বদলানো হচ্ছে, যা প্রমাণ করে এটা কোনো হুট করে নেওয়া সিদ্ধান্ত নয়। এর দুটো কৌশলগত কারণ আছে। কি কি হতে পারে? প্রথমটা বেশ সহজ। যে গাড়িটা ঢাকা থেকে এসেছে সেটার নম্বর বা বিবরণ হয়তো কোনোভাবে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে চলে আসতে পারে। তাই সেই গাড়িটা ছেড়ে দিয়ে একটা নতুন ক্লিন গাড়িতে ওঠাটা অনেক বেশি নিরাপদ। কিন্তু দ্বিতীয় কারণটা আরও গভীর, এবং এটাই পুরো নেটওয়ার্কের গঠনটা আমাদের সামনে পরিষ্কার করে দেয়। এটাকে বলে সাপ্লাই চেইন ভেঙে দেওয়া। সাপ্লাই চেইন ভেঙে দেওয়া, আরেকটু খুলে বলবেন? অবশ্যই। ভাবুন যে চালক ঢাকা থেকে ওদেরকে ময়মনসিংহ পর্যন্ত নিয়ে এসেছে, তার কাজ ওখানেই শেষ। সে হয়তো জানেই না এরপর কি হবে বা ওরা কোথায় যাবে। তাকে শুধু বলা হয়েছে একটা প্যাকেজ পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে পৌঁছে দিতে হবে। এরপর ময়মনসিংহ থেকে যে চালক বাড়ি চালাচ্ছে, সে হয়তো জানে না এই প্যাকেজটা কোথা থেকে এসেছে। তারা একে অপরকে চেনে না। তার মানে এই নেটওয়ার্কের শক্তিই হল এর সদস্যরা একে অপরকে চেনে না। ঠিক তাই। এই নেটওয়ার্কের কাজ করার ধরনটা অনেকটা আধুনিক গিগ ইকোনমির মতো। একজন শুধু নিজের দায়িত্বটুকু পালন করছে। ঠিক পারিশ্রমিক নিচ্ছে, কিন্তু কেউ পুরো ছবিটা জানে না। এই বিচ্ছিন্নতায় নেটওয়ার্কটাকে এত শক্তিশালী আর ধরাছোঁয়ার বাইরে রাখে।
পুলিশ যদি প্রথম চালককে ধরেও ফেলে সে দ্বিতীয় চালক বা মূল পরিকল্পনাকারী সম্পর্কে কিছুই বলতে পারবে না। এটা তো ভয়ঙ্কর একটা ব্যাপার। তার মানে এটা কোনো একক চক্র নয়, বরং ছোট ছোট সেরের মতো কাজ করছে, যারা একে অপরের সম্পর্কে প্রায় কিছুই জানে না। আচ্ছা, এই দ্বিতীয় প্রাইভেট কারটি তাদের কোথায় নামিয়ে দেয়? ময়মনসিংহের হালুয়াঘাটের ধারাবাজার পেট্রোল পাম্প পর্যন্ত। এখান থেকেই তাদের যাত্রার পরের ধাপ শুরু হয়। খেয়াল করে দেখুন, তারা ধীরে ধীরে বড় শহর আর হাইওয়ে গ্রিড থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে। ঢাকা থেকে ময়মনসিংহ, তারপর সেখান থেকে ধারাবাজারের মতো একটা তুলনামূলক ছোট জায়গা। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, পেট্রোল পাম্পের মতো একটা পাবলিক জায়গায় গাড়ি ছাড়াটা কি একটু বেশি ঝুঁকিপূর্ণ না? যেখানে সিসিটিভি থাকতে পারে, অনেক লোকের আনাগোনা। একটা নির্জন জায়গায় গাড়ি বদলালে তো কারোর চোখে পড়ার কথা না। আপাতদৃষ্টিতে ঝুঁকিপূর্ণ মনে হলেও এর পেছনেও একটা চমৎকার কৌশল আছে। এটাকে অপরাধ বিজ্ঞানের ভাষায় বলে হাইডিং ইন প্লেন সাইট, অর্থাৎ সবার চোখের সামনেই লুকিয়ে থাকা। একদম একটা নির্জন অন্ধকার রাস্তায় দুটো গাড়ি এসে থামলে সেটা যতটা সন্দেহ তৈরি করে, একটা ব্যস্ত পেট্রোল পাম্পে গাড়ি থেকে নেমে আরেকটা গাড়িতে ওঠা ততটা করে না। সেখানে তো সারাক্ষণ গাড়ি আসছে যাচ্ছে, মানুষ নামছে উঠছে। তাদের উদ্দেশ্য ছিল ভিড়ের সাথে মিশে যাওয়া, আলাদা হয়ে চোখে পড়া নয়, বরং ওই ভিড়টাই তাদের জন্য সবচেয়ে বড় আড়াল। ঠিক, এটা তো ভাবিনি, ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়া। আচ্ছা, পেট্রোল পাম্পে দ্বিতীয় গাড়িটা ছেড়ে দেওয়ার পর তাদের যাত্রার পদ্ধতি পুরোপুরি বদলে যায়। প্রাইভেট কার ছেড়ে তারা মোটরসাইকেল ব্যবহার করে। এটা তো একটা ডাউনগ্রেড মনে হচ্ছে। দুটো ভালো গাড়ির পর হঠাৎ মোটরসাইকেল কেন? এটা কি পরিকল্পনার কোনো দুর্বলতা ছিল? একদমই দুর্বলতা নয়, বরং আমার মতে এটা পরিকল্পনার সবচেয়ে স্মার্ট অংশগুলোর একটা। ভাবুন, তাদের ফাইনাল ডেস্টিনেশন এখন সীমান্ত। সীমান্তের কাছাকাছি রাস্তাগুলো সাধারণত কেমন হয়? সরু, কাঁচা, ভাঙাচোরা, আর পুলিশের নজরদারিও কম থাকে। ঠিক, বড় রাস্তায় চেকপোস্ট থাকতে পারে, কিন্তু গ্রামের ভেতরের মেঠো পথে তো আর চেকপোস্ট থাকে না। আর ওইসব রাস্তায় প্রাইভেট কার চালানো কঠিন এবং খুব চোখে পড়ার মতো। ঠিক ধরেছেন, এখানেই মোটরসাইকেলের ভূমিকা। একজন স্থানীয় চালক যে ওই এলাকার অলিগলি হাতের তালুর মতো চেনে, সে সহজেই দুজন মানুষকে এমন সব রাস্তা দিয়ে সীমান্তের কাছে পৌঁছে দিতে পারবে যেখানে 4 চাকার গাড়ি যাওয়ার কথা কেউ ভাববেও না। এটাই হলো লাস্ট মাইল ডেলিভারি। অ্যামাজন বা অন্যান্য কুরিয়ার সার্ভিস যেমন বড় ট্রাক থেকে পণ্য নামিয়ে ছোট ভ্যানে করে আপনার দোরগোড়ায় পৌঁছে দেয়, এটাও ঠিক সেরকম। প্রাইভেট কার হলো বড় ট্রাক, আর মোটরসাইকেল হলো সেই লাস্ট মাইল ডেলিভারি ভ্যান। লাস্ট মাইল ডেলিভারি, বাহ! আর এই ডেলিভারি যে দিয়েছে, মানে সেই মোটরসাইকেল চালক তো এখনও পলাতক। তবে প্রতিবেদন অনুযায়ী পুলিশ এই নেটওয়ার্কের সীমান্ত এলাকার 2জন সহায়তাকারীকে গ্রেফতার করেছে। সম্ভবত এরাই মূল মানব পাচারকারী। তার মানে আমরা এখানেও নেটওয়ার্কের বিভিন্ন স্তর দেখতে পাচ্ছি। অবশ্যই, দুটো প্রাইভেট কারের চালক, একজন মোটরসাইকেল চালক এবং শেষে সীমান্তের মূল পাচারকারী। মানে কমপক্ষে 3টি ভিন্ন স্তর আর 4-5 জন লোকের একটা ছোটখাটো দল। এটা পরিষ্কার প্রমাণ করে যে ওই অঞ্চলে এমন একটা পরিকাঠামো আগে থেকেই তৈরি হয়ে আছে। ফয়সাল আর আলমগীরের জন্য নতুন করে কিছু তৈরি করতে হয়নি। তারা শুধু একটা চলমান সার্ভিস ব্যবহার করেছে, অনেকটা উবার ডাটার মতো আর কি। তার মানে এটা একটা পেশাদার চক্রের কাজ, এবং তাদের একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা কাজের নির্দিষ্ট ধরন আছে। ঢাকা থেকে ময়মনসিংহ একটা হাব, সেখান থেকে ধারাবাজার আরেকটা হাব, আর সবশেষে সীমান্ত হল ফাইনাল ডেলিভারি পয়েন্ট। প্রতিটি ধাপে শুধু ডেলিভারির দায়িত্ব বদল হয়। একদম, এই পলায়ন চক্রগুলো নির্লজ্জভাবে একটা কুরিয়ার সার্ভিসের মতো কাজ করে। তাদের কাছে প্যাকেজ হলো মানুষ। প্যাকেজ ঠিকঠাক ডেলিভারি দিতে পারলেই তাদের লাভ। ফয়সাল ও আলমগীর ছিল তাদের সেই রাতের প্যাকেজ। আচ্ছা, মোটরসাইকেলে করে তো তারা সীমান্তের কাছাকাছি ভুটিয়া গাড়ায় পৌঁছল, কিন্তু এখানে তো আসল বাধা কাঁটাতারের বেড়া, 2 দেশের সীমান্তরক্ষী বাহিনী, বিজিবি, বিএসএফের টহল। এত কিছুর মধ্যে দিয়ে সীমান্ত পার হওয়া তো মুখের কথা নয়। এই সীমান্ত এলাকা সম্পর্কে প্রতিবেদন কি বলছে? প্রতিবেদনের এই অংশটাই আমাদের দেশের সীমান্ত ব্যবস্থাপনার দুর্বলতার সবচেয়ে বড় ছবিটা তুলে ধরে। প্রথমত, জায়গার নামটা খেয়াল করুন, হালুয়াঘাট ধুবাউড়া সীমান্ত। এই সীমান্ত এলাকাটা শুধু সাধারণ গরু বা ফেন্সিডিল চোরাচালানের জন্য নয়, বেশ কয়েক বছর ধরেই এটা মানব পাচার আর অবৈধ পারাপারের একটা পরিচিত হটস্পট। তাই তারা যে এই রুটটাই বেছে নিয়েছে, এটা কোনো কাকতালীয় ঘটনা না, এটা একটা হিসাব করার সিদ্ধান্ত।
তার মানে এটা একটা পরীক্ষিত রুট। পাচারকারীরা এই জায়গাগুলোকে নিজেদের মাঠের মতো চেনে। শুধু পরীক্ষিত না, এটা একটা বহুল ব্যবহৃত এবং নির্ভরযোগ্য রুট। প্রতিবেদনটিতে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে। এর আগেও, বিশেষ করে 5ই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর, এই একই সীমান্ত ব্যবহার করে অনেকেই ভারতে পালিয়ে গেছে। এর মানে হল ফয়সাল ও আলমগীরের জন্য এটা কোনো নতুন আবিষ্কার ছিল না। তাদের সহায়তাকারীরা এমন একটা পথই বেছে নিয়েছে যেটার দুর্বলতাগুলো তাদের নখদর্পণে। এই দুর্বলতাগুলো ঠিক কী ধরনের, ভৌগোলিক নাকি অন্য কিছু? দুটোই, ভৌগোলিক এবং কাঠামোগত। ওই সীমান্তে এমন অনেক জায়গা আছে যা এখনও অরক্ষিত, যেখানে হয়তো ঠিকমতো কাঁটাতারের বেড়া নেই বা টহল কম। আরও একটা অদ্ভুত ব্যাপার হলো, যা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভারতের কিছু পাকা রাস্তা বাংলাদেশের ভেতর দিয়ে কয়েক কিলোমিটার গিয়ে আবার ভারতে প্রবেশ করেছে। এই ভৌগোলিক গঠনটাই নিরাপত্তা ব্যবস্থার জন্য একটা বিশাল চ্যালেঞ্জ। এটা তো অদ্ভুত শোনায়। হ্যাঁ, এবং স্থানীয় পাচারকারীরা এই নো ম্যানস ল্যান্ড বা দুই দেশের মধ্যবর্তী অস্পষ্ট এলাকাগুলোকে হাতের তালুর মতো চেনে। রাতের অন্ধকারে বা ভোরের কুয়াশায় কোন পয়েন্ট দিয়ে ঢুকতে হবে, কোন ঝোপের আড়ালে লুকিয়ে থাকতে হবে, আর কোন পয়েন্ট দিয়ে বেরোতে হবে, সেটা তাদের মুখস্থ। তাদের কাছে এই ভৌগোলিক জটিলতাই সবচেয়ে বড় অস্ত্র। এবং তাদের কাজটা যে সফল হয়েছিল তার সবচেয়ে বড় প্রমাণ হল সীমান্ত পার হওয়ার পরও তাদের জন্য লোক অপেক্ষায় ছিল। প্রতিবেদন বলছে ভারতের দিকে আরেকজন ব্যক্তি তাদের রিসিভ করে নিয়ে যায়। তার মানে এই নেটওয়ার্ক শুধু বাংলাদেশে সীমাবদ্ধ নয়, সীমান্তের ওপারেও এর শাখা ছড়ানো। অবশ্যই, এটা শুরু থেকেই একটা আন্তর্জাতিক চক্র। একা বাংলাদেশ বা একা ভারতের পক্ষে এই চক্র ভাঙা প্রায় অসম্ভব। এটা অনেকটা চাহিদা আর যোগানের মতো একটা ব্যাপার। যতক্ষণ এক দেশ থেকে অন্য দেশে অবৈধভাবে যাওয়ার চাহিদা থাকবে, ততক্ষণ এই পাচারকারীরা তাদের সার্ভিস দিয়ে যাবে, কারণ এটা তাদের ব্যবসা। প্রতিবেদন অনুযায়ী তাদের সম্ভাব্য বর্তমান অবস্থান সম্পর্কেও একটা ধারণা দেওয়া হয়েছে। বলা হচ্ছে তারা ভারতের তোড়া এলাকায় থাকতে পারে, যদিও এটা এখনও নিশ্চিত নয়। আচ্ছা, যদি আমরা পুরো বিষয়টাকে এক জায়গায় আনি, তাহলে কি দাঁড়ায়? আমরা তো শুধু দুজন আসামির পালানোর গল্প দিয়ে শুরু করেছিলাম। যা দাঁড়ায় তা হল, এটি শুধু দুজন অভিযুক্তর পালানোর গল্প নয়, এটি একটি সিস্টেমের গল্প। একটি আন্ডারগ্রাউন্ড ইকোসিস্টেম যা আমাদের আনুষ্ঠানিক রাষ্ট্রীয় কাঠামোর সমান্তরালে কাজ করে। এই সিস্টেমের নিজস্ব রুট আছে, নিজস্ব লজিস্টিক্স আছে, নিজস্ব কর্মী বাহিনী আছে। ফয়সাল ও আলমগীর শুধু এই সিস্টেমের সাম্প্রতিকতম ব্যবহারকারী। তারা চলে গেলেও সিস্টেমটা কিন্তু আগের মতোই সক্রিয় থাকবে। তাহলে সব মিলিয়ে যা বোঝা গেল, আমরা শুরু করেছিলাম একটা নির্দিষ্ট অপরাধের দুজন অভিযুক্তের পলায়ন দিয়ে, কিন্তু আলোচনার শেষে উন্মোচিত হল একটা সুসংগঠিত, পেশাদার এবং আন্তর্জাতিক চোরাচালান চক্রের কার্যপদ্ধতি। এখানকার সবচেয়ে আকর্ষণীয় এবং একই সাথে ভীতিকর দিক হল, এই একটি ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমাদের আনুষ্ঠানিক কাঠামোর বাইরেও আরেকটি শক্তিশালী কাঠামো কতটা সক্রিয়। এই চক্রগুলো সিস্টেমের দুর্বলতাকে পুঁজি করে, স্থানীয় জ্ঞানকে ব্যবহার করে, আর আধুনিক প্রযুক্তির ফাঁকফোকর দিয়ে নিজেদের কাজটা সেরে ফেলে। এই আলোচনা শেষে তাহলে একটা প্রশ্ন আমাদের সবার জন্য থেকেই যায়। যদি দুজন পলাতক আসামির জন্য এত মসৃণ এবং কার্যকর একটি মানুষ পাচারের কুরিয়ার সার্ভিস আগে থেকেই তৈরি থাকে, যা মাত্র কয়েক ঘন্টার নোটিশে সক্রিয় হয়ে উঠতে পারে, তবে এই একই রুট ব্যবহার করে আর কারা বা কি কি জিনিস একইভাবে পারাপার হচ্ছে, এবং এটা একটা দেশের সীমান্তের প্রকৃত নিরাপত্তা নিয়ে কি প্রশ্ন তোলে?